প্রিয় ছাত্রছাত্রী, জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। গঠিত ভূমিরূপগুলির মধ্যে প্রথমে যদি ভূমিকা দেওয়া হয় তাহলে কি বলবে না, উদ্ভিদহীন মরুভূমি থেকে হচ্ছে না বায়ু বাধাহীন ভাবে প্রবাহিত হয় বলে কি হচ্ছে না এখানে বহু রকম ভূমিরূপ পরিলক্ষিত হয়। সেই ভূমিরূপগুলি হলো নিম্নরূপ। ঠিক আছে, আচ্ছা আমি আজকে প্রথমে সব ভূমিরূপগুলো একটা প্রথম ভূমিরূপগুলো আগে ভালো করে বুঝিয়ে দেবো, তারপরে সেটার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ পরে ব্যাখ্যা করছি। আগে ভূমিরূপটা কিভাবে সৃষ্টি হচ্ছে বা কি ওইটা ডিটেলসে বোঝাচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে ইয়ারদান ভূমিরূপটা কিভাবে সৃষ্টি হচ্ছে না, কঠিন শিলা তার মাঝখানে কোমল শিলা কি হচ্ছে উলম্ব ভাবে অবস্থান করছে। এই যে কঠিন শিলা, এটা হচ্ছে কঠিন শিলা, আর এটা হচ্ছে কোমল শিলা। দুটো কঠিন শিলা মাঝখানে কোমল শিলা, আবার এখানে কোমল শিলা, এইভাবে কি হচ্ছে উলম্ব ভাবে অবস্থান করার ফলে বায়ু কি হচ্ছে না যখন প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে না মাঝখানে কোমল শিলাকে ক্ষয় করে নিচ্ছে। ক্ষয় করে দেওয়ার ফলে কি হচ্ছে না এই কঠিন শিলাগুলি একটা শিলা পাঁজরের ন্যায় সৃষ্টি করছে বা মোরগের ঝুঁটির ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে। একেই বলছি ইয়ারদান। হয়তো বোঝা গেছে। এখানটায় শুধু এটা মনে রাখবে যে এই ভূমিরূপটাতে কঠিন শিলা আর কোমল শিলা লম্ব ভাবে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা সঙ্গেতে কি বলবে না, মরু অঞ্চলে কঠিন শিলা এবং কোমল শিলা লম্ব ভাবে অবস্থান করার ফলে বায়ুর ক্ষয়কার্যের বা বায়ুর অসম ক্ষয়কার্যের ফলে যে মোরকের ঝুঁটির ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয় বা শিলা পাঁজরের ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ইয়ারদান। বৈশিষ্ট্য কি না, এটির হাইট অর্থাৎ উচ্চতা গড়ে 7 মিটার হয়, আর কি না চওড়া 70 থেকে 400 মিটার হয়, আর কি না এই ভূমিরূপটা প্রায় মোরকের ঝুঁটির ন্যায় দেখতে হয়, আর কি না এই ভূমিরূপের কখনো কখনো দেখাচ্ছে উপর অংশ ক্ষয় কার্যের ফলে তীক্ষ্ণ একটা অংশের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে নিডিল। ঠিক আছে, আচ্ছা এই ইয়ারদান ভূমিরূপটা দেখতে পাওয়া যায় সাহারা মরুভূমিতে। এরপর আসছি যোগেন। যোগেন ব্যাপারটা একটু বোঝো। আচ্ছা, এখানে দুটো শিলাস্তর কিছু উলম্ব ভাবে অবস্থান করছিল, অর্থাৎ কঠিন উলম্ব, তার পাশে কোমল, আবার কঠিন কোমল, এরকম। আর এখানে কি হচ্ছে না উপরে কঠিন শিলাস্তর আর নিচে কোমল শিলাস্তর, অর্থাৎ প্রথমে কঠিন, তারপরে কোমল, এটা অনুভূমিক ভাবে অবস্থান করবে। ঠিক আছে, তারপরে আবার কঠিন, এইরকম ভাবে শিলার অবস্থান করবে। মূলত এই দুটো ভূমিরূপের মধ্যে এটা উলম্ব আর এটা অনুভূমিক, এটা মনে রাখলে পুরো উত্তরটা ঠিক হয়ে যাবে। তাহলে কি না যোগেনে প্রথমে কঠিন শিলাস্তর উপরে থাকবে, তার নিচে কোমল শিলাস্তর। কোমল শিলাস্তর অবস্থান করার ফলে কি হচ্ছে আর না ভূমিভাগটি কি হবে না বিভিন্ন ফাটল, দারণ, চ্যুতির ফলে এরকম এই মাছগুলোতে কি হবে ফাটল, দারণ, চ্যুতির সৃষ্টি হবে। তার ফলে কি হচ্ছে না বায়ু এই মাঝখান দিয়ে প্রথমে ক্ষয় শুরু করবে। শুরু করার ফলে আস্তে আস্তে ক্ষয়ীভূত করে কি হচ্ছে না এই অংশগুলোকে ক্ষয় করে দেবে। উপরে শুধু এই কঠিন শিলাগুলো ক্ষয় প্রতিরোধ করে অবস্থান করবে। এগুলো প্রায় শিলা পাঁজরের ন্যায় অবস্থান করে, একেই বলা হচ্ছে যোগেন। আচ্ছা, এখানে কঠিন শিলা, কোমল শিলা, এইগুলো হচ্ছে উপরটাই কঠিন শিলা আর এইখানে এইগুলোতে হচ্ছে কোমল শিলা। এইটা 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 কঠিন শিলা আর এই যে ডট ডট পয়েন্ট গুলো এগুলো হচ্ছে কোমল শিলা। ঠিক আছে, এবার সংজ্ঞা। যোগেন না মরুভূমি অঞ্চলে শিলা এবং কোমল শিলা কি হবে অনুভূমিক ভাবে অবস্থান করবে, আর কি না ভূমিরূপটি যখন কিছু না ফাটল, দারণ এইসব যুক্ত হবে তখন কিছু না বায়ু অসম ক্ষয় কার্যের ফলে, অর্থাৎ এখানে বেশি ক্ষয় করছে, এখানে ক্ষয় করতে পারছে না, তাহলে কি হবে অসম ক্ষয় কার্যের ফলে কিছু না ভূমিরূপটি একটি শিলা পাঁজরের ন্যায় সৃষ্টি করে, একে বলা হচ্ছে যোগেন। বৈশিষ্ট্য কি না এই যোগেনগুলি হাইটে কত হচ্ছে না 2 থেকে 40 মিটার পর্যন্ত হয় এই যোগেনগুলি, আর কি না এগুলো চওড়া মাথাওয়ালা সারিবদ্ধ ভূমিরূপ রূপে অবস্থান করে, আর কি না এগুলো অবঘর্ষ বক্রে সৃষ্টি হয় এই ভূমিরূপগুলো। আচ্ছা, আমি তোমাদের
সবার জানার জন্য ভালো করে বলে দিচ্ছি যে এই সব ভূমিরূপগুলো কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা আর একটা বৈশিষ্ট্য সবগুলোতে বাড়িয়ে নিতে পারো। এখানেও অবঘর্ষ প্রক্রিয়া, এখানেও অবঘর্ষ, এখানেও অবঘর্ষ, এখানেও অবঘর্ষ, অর্থাৎ প্রত্যেকটাতে একটা বৈশিষ্ট্য বেড়ে যাবে। তাহলে এটি অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্টি হয়। আর কি না গর্ত সৃষ্টি, অর্থাৎ এই অংশগুলোতে হচ্ছে কি না ক্ষয় কার্যের ফলে অনেক গর্ত সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আচ্ছা উদাহরণ হচ্ছে কালাহারি মরুভূমিতে যুগেন পরিলক্ষিত হয়। এবার হচ্ছে গৌর বা গারা। গৌর বা গারা এটা দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়, আমি দুরকম ভাবেই ব্যাখ্যা করে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা লিখবে। আচ্ছা, ভূমিরূপের কি হচ্ছে না একটা বিশাল শিলাখণ্ড, তার হচ্ছে কি উপরে কঠিন শিলা আর নিচে কোমল শিলা অবস্থান করলে কি হচ্ছে না বায়ুর অসম ক্ষয় কার্যের ফলে নিচে কোমল শিলাটাকে কি হচ্ছে ক্ষয় করে ফেলছে আর উপরে কঠিন শিলাটা অবস্থান করছে। এরকম একটা কি হচ্ছে না ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ বা মাশরুম ল্যান্ডফর্ম তৈরি করে, একে বলা হচ্ছে গৌর বা গারা। আর অন্য একটা যেটা উচ্চ লেভেলে আছে সেটা কি হচ্ছে না ভূমিরূপে অর্থাৎ মরুভূমি অঞ্চলে বিশাল একটা কঠিন শিলাস্তর অবস্থান করে। আর কি হচ্ছে না এই নিচের অংশটাতে বায়ুর ক্ষয়কার্য বেশি। কেন ক্ষয়কার্য বেশি হয় না বায়ু যখন প্রবাহিত হয় তার মধ্যে কিছু নুড়ি বালি পাথর ছোট ছোট পাথর কণা এগুলো কি হচ্ছে কি প্রবল বেগে গতিতে প্রবাহিত করে, অর্থাৎ বায়ুর সঙ্গে বাহিত হচ্ছে। বাহিত হওয়ার জন্য কি হচ্ছে না সেইগুলোর ঘর্ষণের ফলে কি হচ্ছে না নিচের 1 থেকে 3 মিটার অংশ 1 থেকে 3 মিটার অংশ কি হচ্ছে না বেশি ক্ষয় করে ছোট হয়ে যাচ্ছে, আর উপরের অংশ উপর দিয়ে ক্ষয় অবঘর্ষ প্রক্রিয়াটা কম হচ্ছে বলে সেটা এরকম একটা মাশরুমের মতো সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে গৌর বা গারা। তাহলে দুটো পদ্ধতি মোটামুটি ক্লিয়ার। একটা প্রথমটাতে হচ্ছে উপরে কঠিন শিলা নিচে কোমল শিলা অসম ক্ষয় কার্য, আর দ্বিতীয় আরেকটা যে বললাম সেটা হচ্ছে কি না পুরো ভূমিরূপটাই কঠিন শিলা দ্বারা গঠিত, কিন্তু নিচে অবঘর্ষ প্রক্রিয়া বেশি হওয়ার জন্য সেটা কি হচ্ছে না ক্ষয় বেশি হয়ে যাচ্ছে, এইরকম একটা মাশরুম রূপ বা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ সৃষ্টি করছে। সঙ্গে কি না মরুভূমি অঞ্চলে কঠিন শিলা অবস্থান করার কারণে কি হচ্ছে না নিচে 1 থেকে 3 মিটার অর্থাৎ 0 থেকে 3 মিটার 1 থেকে না 0 থেকে 3 মিটার বললে আরো ভালো, 0 থেকে 3 মিটারের মধ্যে কি হচ্ছে না অবঘর্ষ প্রক্রিয়া অর্থাৎ বাইরের অবঘর্ষ প্রক্রিয়াটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে না ক্ষয় কার্য বেশি হয়, এই জন্য ভূমিরূপটা সংকীর্ণ, আর উপরি অংশে অবঘর্ষ প্রক্রিয়া কম হয়, এই জন্য ভূমিরূপটা বৃহৎ একটা শিলাস্তূপ অবস্থান করছে, অর্থাৎ ব্যাঙের ছাতা নিয়ে ভূমিরূপ অবস্থান করে, তাকে বলা হচ্ছে গৌর বা গারা। আচ্ছা, বৈশিষ্ট্য কি না এই ভূমিরূপটি অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়, আর ভূমিরূপটি কি না ব্যাঙের ছাতা নেই হয়, একে মাশরুম ল্যান্ডফর্ম বলা হয়। কোথায় দেখতে পাওয়া যায়? আরও ইরানের মরুভূমি অঞ্চলে এই গৌর বা গারা পরিলক্ষিত হয়। এবার আসছি ইনসেলবার্গ। এর অর্থ কি না এই ইনসেলবার্গ এটা কি না জার্মান শব্দ ইনসেলবার্গ, এইখান থেকে এই কথাটি এসছে, যার অর্থ হচ্ছে দ্বীপশৈল। আচ্ছা, দ্বীপশৈল ব্যাপারটা কি না দেখো এই উন্মুক্ত মরুভূমির প্রান্তরের মাঝখানে এইগুলো এই ইনসেলবার্গ গুলো একটা শৈল অর্থাৎ পর্বত শিখর রূপে অবস্থান করছে, যেন মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে, অর্থাৎ মরু সমুদ্র যদি মরুভূমিকে সমুদ্র বা বালির সমুদ্র ধরি তার মাঝখানে হচ্ছে এগুলো একটা কি হচ্ছে দ্বীপ, এই জন্য বলা হচ্ছে একে দ্বীপশৈল। তাহলে কি না ইনসেলবার্গ কথাটি জার্মান শব্দ ইনসেলবার্গ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দ্বীপশৈল। সঙ্গে কি না মরুভূমি অঞ্চলে এই বায়ুর ক্ষেত্রে না এটা সাধারণত অবঘর্ষ হয় এবং কি না জলেরও ক্ষয়কার্য মিশে থাকে। মরুভূমি অঞ্চল ক্ষেত্রে না অবঘর্ষ ও কি হচ্ছে না জলধারার ক্ষয়কার্যের ফলে একটা কি না পার্শ্বদেশ খাড়া এবং উপরিভাগ গোলাকার এরকম একটা অবশিষ্ট আকৃতির পাহাড় ভূমিরূপে সৃষ্টি, একে বলা হচ্ছে ইনসেলবার্গ। আচ্ছা, বৈশিষ্ট্য কি না এগুলো মরুভূমির প্রান্তরে অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করছে, এগুলোর কি হাইট উচ্চতা কম, আর কি না ঢাল বেশি, খাড়া ঢালযুক্ত এবং গাত্রদেশ মসৃণ, এইগুলো এই প্রান্তগুলো মসৃণ। ঠিক আছে, আর কি না এটার একটা মেন বৈশিষ্ট্য এটা লিখবে অবশ্যই যে এই ইনসেলবার্গ গুলো গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। উদাহরণ কি না সাহারা ও কালাহারি মরুভূমিতে পরিলক্ষিত হয়। আচ্ছা,
এবার উপসংহার কি বলবে না, এছাড়াও মরুভূমি অঞ্চলে যেসব বাইরের অঘর্ষ প্রক্রিয়ায় যেসব ভূমিরূপগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে ভিন্টিফ্যাক্ট, ড্রেইকান্টা, মেসা, ওবিউট, বায়ুবহর প্রভৃতি। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি তোমাদের আরো বেশি কোনো কোয়ারিজ থাকে বা আরো বেশি করে কোনো ডিটেলসে পরবর্তী ভূমিরূপগুলো দেখতে চাও, মানে বুঝতে চাও, তাহলে কমেন্ট করে জানাবে। আমি পরে কমেন্টে বা বিশদে আরেকবার পড়ানোর চেষ্টা করব।